স্বাগতম জানাচ্ছি রহস্যবৃত্তে এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন পর্বে। আপনারা যারা আমাদের আগের ভয়ঙ্কর কাহিনী দেখেছেন, লাইক ও কমেন্ট করে আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। যারা আজ প্রথম দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে রয়েছে এমন সব গল্প যা শুনে আপনার নিঃশ্বাস আটকে যাবে। আজকের গল্পটি কোনো উপন্যাস নয়, বাস্তব ও একটি সত্য ঘটনা অবলম্বনে। আজকের গল্পটি পাঠিয়েছেন নাফিউল হক আলিফ। তার লেখনীর মাধ্যমে আজ শোনাবো ভয়াবহ বাসা বদলের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা বাস্তব এবং এখনো তার মনে গেঁথে আছে দুঃস্বপ্ন হয়ে। তবে এই ভিডিওটা রাতের অন্ধকারে একা শুনলে হয়তো আপনার পাশের দরজার হালকা শব্দ আজ অস্বাভাবিক মনে হবে। তাই চুপচাপ থাকুন, আলো নিভিয়ে দিন, আর শুরু হোক এক ভয়ঙ্কর অধ্যায়। রহস্যবৃত্তে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোন রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব রহস্যবৃত্তের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি সানন্দে গ্রহণ করবেন। শুরু করছি আজকের পর্ব। লেখায় এবং পাঠে ছোটখাটো ত্রুটি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আলিফ আজ শেয়ার করব আমার এবং আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া বাসা কেন্দ্রিক এক ঘটনা। চলুন শুরু করা যাক। 2019 সালের শেষের দিকে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা বাসা চেঞ্জ করব। অনেক খোঁজাখুঁজি করার পর ময়মনসিংহের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় একটা বাসা খুঁজে পাই। আম্মু আব্বুর পছন্দ হয়, তাই বাসাটা ভাড়া নিয়ে নেই। ঘটনার সুবাদে বাসাটা কেমন ও বাসাটার বাহ্যিক পরিবেশ সম্পর্কে বলে নেই। হাফ বিল্ডিং বাসা, পাশাপাশি 2টা রুম, মাঝখানে ডাইনিং, বাহিরে বারান্দা বরাবর ছোট্ট রাস্তার সাথে একটা পরিত্যক্ত জমি ছিল। বিভিন্ন রকমের গাছগাছালি, যেমন আম, কাঁঠাল, কচু, লতা পাতা দিয়ে আচ্ছন্ন ছিল। রাতের বেলা তো অবশ্যই, কিন্তু দিনের বেলাতেও ঠান্ডা ছমছমে পরিবেশ বিরাজ করত। এবার আসা যাক মূল ঘটনায়। মালামাল আনার কাজ চলছিল, রুম ভাগাভাগি হয়ে গেল। প্রথম রুমটা আমি পেলাম, যেটা রাস্তার সাথে। দ্বিতীয় রুমটায় আব্বু আম্মু। আব্বু আম্মুদের রুমের দরজার উপর দেওয়ালে সাদা বর্গাকার কাগজে লাল কালি দিয়ে বেশ কয়েকটি আরবি হরফে লেখা ছিল। বিষয়টাকে আমরা পজিটিভলি নেই, কারণ এইটাতে খারাপ কিছু না, যার জন্য সেইটা আর খোলা হয়নি। তখন ঘটনাটা শুরু হয় বাসায় ওঠার প্রথম শুক্রবার দিন থেকে। আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে আম্মু আব্বুর রুমে শুয়েছিলাম। আমার ঘুম ঘুম ভাব, ছোট ভাই ঘুমিয়ে পড়েছিল ততক্ষণে। হঠাৎ আমার পিঠে একরকম আলতো হাতের স্পর্শ পেলাম। মনে হলো যেন সেই স্পর্শটা একটা ক্রস সাইন আঁকলো। ভাবলাম ছোট ভাই যেহেতু পাশে, হয়তো তার আঙুল লেগেছে, তাই আর বিষয়টাকে পাত্তা দেইনি। কিন্তু ঠিক পরের শুক্রবারেও আমরা একইভাবে শুয়েছিলাম, এবং যেটা ভাবছেন ঠিক সেটাই। আমার ঠিক সেম পজিশনে ওই একই স্পর্শ একইভাবে ক্রস সাইন আঁকলো। এবার আর বুঝতে বাকি রইল না যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। প্রায় 2-3 মাস পার হয়ে গেল। সবাই নানু বাড়িতে ছিলাম। আম্মু আব্বু সবাই মিলে গল্প করছিল, কি যেন একটা ডাকাডাকি নিয়ে কথা বলছিল। তবে বুঝতে পারছিলাম কোনো ভৌতিক বিষয়ে কথাবার্তা হচ্ছে। কৌতূহলবশত জিজ্ঞেস করায় তারা বিষয়টা এড়িয়ে যায়। এদিকে বাসায় আমার সাথে নতুন আরেকটা সমস্যা তৈরি হতে লাগলো। বিষয়টি এমন যে রাতে ঘুমানোর সময় বালিশে খসখস আওয়াজ হতো, যা কানে লাগায় প্রচণ্ড বিরক্ত হতাম। রীতিমতো বালিশকে পেটাতাম। কাজের কাজ কিছুই হতো না, বালিশ চেঞ্জ করেও লাভ হতো না।
হঠাৎ একদিন মধ্যরাতে আম্মু উঠে কান্না শুরু করে দিল। আম্মুর কান্নার শব্দ শুনে তাড়াতাড়ি উঠে গেলাম। অনুধাবন করতে চেষ্টা করলাম কারণটা কি। কারণটা হলো আম্মুকে প্রতি রাতে কেউ যেন একটু ডাক দিত, শুধুমাত্র একটি ডাক। তাও কিভাবে? আমার আব্বু আম্মুকে যেভাবে ডাকে ঠিক সেভাবে, আব্বুর আওয়াজে। এই কারণে আম্মুর রাতের ঘুম হতো না। প্রতি রাতে এক ভয় কাজ করত। এই হলো সেই ডাকাডাকির কাহিনীর নেপথ্যের ঘটনা, যা আমাদের দুই ভাইয়ের কাছে গোপন রাখা হয়েছিল। তখন আমিও আমার সাথে ঘটে যাওয়া পূর্বের ঘটনাগুলো তাদের কাছে বলি। সবাই মিলে এইবার নিশ্চিত যে এই বাসায় অস্বাভাবিক কিছু আছে, যেটা চায় না আমরা এই বাসায় থাকি। তবে বাসা পরিবর্তন তখন সম্ভব ছিল না, কারণ ততদিনে করোনার কারণে 2 মাস ধরে লকডাউন ছিল। আমার খুবই কৌতূহল জাগত যে আসলে ডাকে কিভাবে, বা ডাকের শব্দটাও কিভাবে হয়, কারণ আমি কোনোদিন সেই ডাক শুনিনি, কেবলমাত্র আমার আম্মুই শুনেছে। এভাবে এই পরিস্থিতি নিয়ে থাকছি। ঘুম না হওয়া, বাসায় কাজের চাপ, এই সব কিছু মিলিয়ে আম্মু ভীষণ অসুস্থ হয়ে পড়ল। অসুখ আম্মুকে ছাড়তেই চায় না। একদিন আমার রুমে বসে পড়ছিলাম, যেখান থেকে ডাইনিং রুম দেখা যায়। হঠাৎ দেখতে পারলাম ছায়ার মতো কিছু একটা এপাশ থেকে ওপাশ চোখের পলক ফেলার আগেই চলে গেল। পরে নিশ্চিত হলাম আব্বুও বিষয়টি অনেকবার খেয়াল করেছে। আবার একদিন দ্বিতীয় রুমে আমি একাই বসে ফোন চালাচ্ছিলাম। হঠাৎ আমার আব্বু আমাকে যেভাবে ডাকে ঠিক সেইভাবে ডাক শুনতে পেলাম, মাত্র একটি ডাক। এভাবে করে 21 সালের অর্ধেক। পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। শেষে বাসার মালিকও স্বীকার করতে বাধ্য হন যে ওনার বাসায় অস্বাভাবিক কিছু আছে। আমাদের আর বুঝতে কিছু বাকি রইল না যে পূর্বের ভাড়াটিয়ারা কেন এই কাগজে আরবি লেখাগুলো লিখেছিলেন। তখন করোনা কিছুটা স্বাভাবিক হতে শুরু করলো। লকডাউন 1 মাস করে 1 মাস পর পর দেওয়া হতে লাগলো। ঠিক করা হলো হুজুর আনা হবে। পাশের হাজিবাড়ি মসজিদ থেকে একজন হুজুরকে আনা হলো। তিনি আসলেন, দেখলেন, বললেন হ্যাঁ সমস্যা আছে। পানির বোতলে ঝাড়ফুঁক করলেন, সেই পানিটা পুরো বাসায় ছিটিয়ে দিলেন। বললেন এটা কোনো স্থায়ী সমাধান না, 2-3 দিন হয়তো ভালো থাকতে পারবেন, বাসাটা বন্ধ করতে হবে। তার জন্য হুজুর বেশ ভালো পরিমাণের একটা হাদিয়া চেয়ে বসলেন। এদিকে মালিক হুজুরের হাদিয়া পুরোটা দিতে নারাজ। এজন্য সে সময় হুজুরকে বিদায় দেওয়া হয়। ভাবলাম করোনা যেহেতু স্বাভাবিক হয়ে যাচ্ছে, বাসাও চেঞ্জ করে ফেলা যাবে, ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু না, এখনো সেই অশরীর বড় কিছু একটা করা বাকি ছিল, যার ভিকটিম ছিলাম আমি নিজেই। সকালবেলা 7টার সময় প্রাইভেট। প্রতিদিনকার মতো সে রাতেও 11টার দিকে ঘুমিয়ে যাই আমি। অ্যালার্ম তো আগেই দেওয়া ছিল। অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ি ঝটপট করে। বেসিনে গিয়ে ব্রাশ করি, ভালো করে মুখ ধুই, ব্যাগ গোছাই, রেডি হই। চাবিটা হাতে নিয়ে শুধু বের হতে যাব, ঠিক তখনই আব্বু ডাক দিয়ে বলল, আলিফ কোথায় যাও? আমি বললাম, কেন আব্বু, প্রাইভেটে যাচ্ছি। এখন কিসের প্রাইভেট? এখন তো রাত 2টো বাজে। আব্বুর থেকে এটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ইভেন আমি পানি দিয়ে মুখ ধুয়েছি, বেসিন থেকে খোলা বারান্দা দেখা যায়, বোঝা যায় দিন নাকি রাত। আমি কিছুই বুঝিনি, আমার কোনো সেন্স কাজ করছিল না। তাহলে অ্যালার্ম চেক করে দেখি, অ্যালার্ম তো 7টাই, রাত 2টায় ছিল না। তাহলে 7টার অ্যালার্ম রাত 2টায় কিভাবে বাজলো? এই ঘটনার পর আর সেই বাসায় থাকা সম্ভব হয়নি আমার জন্য। মাস শেষে বাসা চেঞ্জ করে ফেলি। আশেপাশের লোকজনের থেকে শুনতে পেয়েছিলাম
পূর্বের ভাড়াটিয়াদের এক মেয়ে নাকি ঠিক এইভাবে ভুলিয়ে ময়মনসিংহের স্বনামধন্য একটা স্কুলের পুকুরে নিয়ে গিয়েছিল। এখন আমরা নতুন বাসায়, এখন আর কোনো সমস্যা নেই। আম্মু এখন বেশ সুস্থ। তো এই ছিল আমার ঘটনা। জানি না কতটুকু গুছিয়ে লিখতে পেরেছি, তবে চেষ্টা করেছি। এই ভয়ানক কাহিনী আপনার কেমন লাগলো তার নিচে কমেন্টে জানান। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি? আপনার এলাকায় ঘটে যাওয়া ভয়ঙ্কর বা অস্বাভাবিক কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের জানাতে পারেন। আমরা সেই গল্পকে তুলে ধরব রহস্যবৃত্ত এর পরবর্তী ভিডিওতে, আপনার নাম সহ বা গোপনে। আমরা চাই আপনাদের মধ্যেই কারো বাস্তব জীবনের অজানা অন্ধকারে ঢাকা ভয়ের সেই গল্পগুলো যেন এই চ্যানেলের মাধ্যমেই পৃথিবীর সামনে আসে। আগামী পর্বে আপনি হতে পারেন সেই কাহিনীর কেন্দ্রবিন্দু। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভয় আর রহস্যের প্রতিটি অধ্যায়ের সাক্ষী হন রহস্যবৃত্ত।